বাচ্চার বাপ মুনাপুর ফুফাতো ভাই জিওন জাংকুক। নামটা শুনে মিনহো আর ডেইজি দুজনেই চমকে যায়। মিনহো বলল, সেদিন তো আমাদের শিক্ষা দীক্ষা নিয়ে জিন অনেক কথা শুনিয়েছিলেন, সেই জন্যই বলে চোরের মায়ের বড় গলা। ডেইজি তেকে ছেড়ে দাঁড়ালেন, তারপর কিছুক্ষণ পর বলে উঠলেন, আমাদের এখন তাদের বাড়িতে যাওয়া উচিত। মিনহো বলল, কি বলছো? আমরা তাদের বাড়িতে কেন যাব? আমাদের তো পুলিশের কাছে যাওয়া উচিত। আমার মেয়ের সাথে এসব করে কি পার পেয়ে যাবে নাকি? ডেইজি একটা শ্বাস ফেলে বলল, ভুলে যেও না, ওনারা অনেক বড় লোক। সেই সাথে ছেলেদের ক্ষেত্রে এসব করলে তাদের মান সম্মানের কিছুই হয় না। অন্যদিকে এসব কথা ছড়াছড়ি হয়ে গেলে এই সমাজে আমাদের থাকাটা এই যে মুশকিল হয়ে যাবে। এমন পরিস্থিতির শিকার হবে যে আমরা বেঁচে থাকতেই পারবো না। কথাটা তেতো লাগলেও মিনহো জানে কথাটা সত্য। আচ্ছা, কিন্তু এটা বলো যে সেখানে গিয়ে আমরা কি করব? ডেইজি তখন বলল, আমরা তের সাথে তাদের ছেলে জাঙ্কুকের বিয়ের প্রস্তাব নিয়ে যাব। কথাটা শুনেতে ভীষণ চমকে যায় আর বলে, মা, এসব তুমি কি বলছো? উনি একজন পেস্ট যে আমার জীবনটা নষ্ট করে দিয়েছে, তাকেই আমি কেন বিয়ে করব? তাহলে তুই কি করতে চাস বল? মা, আমি ওনার নামে করতে চাই, ওনাকে জেলের ভাত খাওয়াতে চাই। বাচ্চাটার কি করবি? তুই কিছুক্ষণ চুপ থেকে স্বাভাবিক স্বরেই বলে ওঠে, কি করবো আবার? করে ফেলবো। কিছুক্ষণ ভাবনা চিন্তার পর তের কথা মতোই মিনহো আর ডেইজি তেকে নিয়ে পুলিশের কাছে আসে। পুলিশ সব কিছু শুনে বলে, দেখুন, এভাবে তো আর কারো বিরুদ্ধে হুট করে কেস করা যায় না। তাছাড়া ঘটনা 2 মাস হয়ে গেছে, আপনারা এতদিন বসেছিলেন কেন? ডেইজি আর মিনহো কিছুটা আনকমফোর্টেবল ফিল করছে। আশেপাশের পুলিশ গার্ডসরা তাদের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। তে স্বাভাবিক স্বরেই বলে, আমি ভয়ে তখন কাউকে কিছু বলতে পারিনি। তাছাড়া ওনার মা আমাকে থ্রেট দিয়েছিল। পুলিশ হালকা কেসে বলল, দেখুন, এসব মামলা করতে হলে আগে মেডিকেল ক্লিয়ারেন্স লাগবে। তে ভ্রু কুচকে পুলিশের দিকে তাকায়। সে ব্যাপারটা বুঝতে পারেনি। ডেইজি হঠাৎ উঠে দাঁড়ালেন, তের হাত ধরে বাইরে এনে বলেন, এসব করে কোনো লাভ হবে না। সব কিছু করার পরেও পুলিশ তাদের কিছুই করতে পারবে না। তুমি এসব কেন বলছো মা? যদি আমি ন্যায় বিচারই না পাই, তাহলে পুলিশ আছে কি করতে? তুই ন্যায় বিচার পেয়ে কি করবি? তে এত কিছুর পর তুই কি বাঁচতে পারবি? পারবি না। এই সমাজের মানুষদের তুই চিনিস না, দেখলি না আসার সময় পাশের বাড়ির মহিলাটা কিভাবে তাকাচ্ছিল? আমার তো মনে হয় তারাও কিছুটা আঁচ করতে পেরেছে। আর মেডিকেল করতে গেলে অনেক কিছু করতে হবে, তুই সেগুলো সহ্য করতে পারবি না। মায়ের মুখ থেকে এসব কথা শুনে তে অনেক অবাক হলো। তার মা তো এমন ছিল না, অন্যায় দেখলে সবসময় রুখে দাঁড়াতো। তাহলে আজকে কেন আপোষ করতে চাইছে? ডেইজি কোনো উপায় না পেয়ে সমস্ত জটিল বিষয়গুলো তেকে খুলে বলল। তে পরিশেষে বুঝতে পারল, হয়তো তাকে জাঙ্কুককে বিয়ে করতেই হবে, নয়তো এই বাচ্চা করে ফেলতে হবে। এসব আইনি প্রক্রিয়া সে বিচার পাবে না। উল্টো সমাজের মানুষেরা এসব জানতে পারলে তাদেরকে বাঁচতেই দেবে না। তে বুঝতে পারছে না সে কি করবে। তারা বাড়িতে ফিরে আসলো। দরজার সামনে আসতেই তাদের এক প্রতিবেশী বলল, আপা, আপনারা কি পুলিশের কাছে গিয়েছিলেন? কথাটা শুনে ডেইজি চমকে গেলেন আর বলেন, না তো আপা। আরে আপা, মিথ্যা কথা বলছেন কেন? আমার স্বামী বাজার থেকে ফেরার পথে আপনাদেরকে পুলিশ স্টেশনের সামনে দেখেছিল। বলুন না কি হয়েছে? আমাকে বললে আমি হয়তো আপনাদের হেল্প করতেও পারবো। আমার ভাইয়ের ছেলে পুলিশে চাকরি করে। কথাটা শুনে তে কিছু বলতেই যাবে, তার আগেই ডেইজি তাকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকে যায়। তে টাল সামলাতে না পেরে মেঝেতেই বসে পড়ে। তার শরীর ভালো নেই। তে তখন বলল, মা, মা, উনি আমাদেরকে হেল্প করবে বলেছে, আমাদের ওনাকে বলা উচিত। ডেইজি রেগে মেগে বলল, তুই অনেক বোকা। উনি কথা বের করতে এসেছিল আর তুই বোকার মতো সব বলে দিতে চাচ্ছিলি। তে চুপচাপ সেখানেই বসে রইল। মিনহো রুমে যেতে নেবে তার আগে ডেইজি বলে উঠল, আমি আমি আমেনা আপার থেকে ওই জিওন বাড়ির ঠিকানা নিচ্ছি, আমরা সেখানেই যাব। তে কান্না ভরা চোখে মায়ের দিকে তাকায়। সে জাঙ্কুককে বিয়ে করতে চায় না, কিন্তু সে এটাও বুঝতে পেরেছে আর বেশি দিন ব্যাপারটা তারা আড়াল করে রাখতে পারবে না। মিনহো বলল, তোমার কি মনে হয় ওনারা তের সাথে তাদের ছেলের বিয়ে দিতে রাজি হবে? ডেইজি একটা শ্বাস ফেললেন আর বললেন, না হলে আর কিছুই করার নেই। তেকে যেভাবে পছন্দ করে ব্যাপারটা শেষ করে ফেলবো, দরকার হলে বাসাও চেঞ্জ করে ফেলবো, কিন্তু কোনোভাবে বিষয়টা জানাজানি হতে দেওয়া যাবে না। তে আর কোনো কথা বলল না। এত কিছুর পর তার আর কিছুই বলার নেই। ডেইজি তার বোনকে কল দিয়ে ঠিকানা কালেক্ট করলো, সেই সাথে এ ব্যাপারে কাউকে কিছু বলতেও নিষেধ করলো। যদি সে
তার বোনকে তে আর জাঙ্কুকের ব্যাপারে কিছুই জানায়নি। সে শুধু বলেছে গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলতেই যাবে সেখানে। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে। তারা জীবন বাড়ির সামনে এসে নামলো। রাতের আধারের মাঝেও জীবন ভিলা আলোয় ঝলমল করছে। এত বড় বাড়ি দেখে তে স্বাভাবিকভাবেই অবাক হলো। মিনহো দারোয়ানের সামনে গিয়ে দাঁড়ালো আর বলল, এটা কি জীবন ভিলা? জি। আপনারা কারা? আমরা তাদের আত্মীয়। অনুমতি ব্যতীত প্রবেশ করা নিষেধ। আপনি নাম বলুন, আমি স্যারের কাছে ফোন দিয়ে অনুমতি নিচ্ছি। মিনহো নাম বলতেই দারোয়ান জিওন নামজনকে কল দিল। মিনহোর নাম শুনে জিওন নামজন চিনতে পেরে অনুমতি দিয়ে দিল। দারোয়ান তখন বলল, স্যার অনুমতি দিয়েছে, আপনারা ভেতরে যান। এরপর তারা তিনজন ভেতরে ঢুকলো। মিনহো আর ডেইজি আগে আগে যাচ্ছে, তে তাদের পিছু পিছু যাচ্ছে। তের পা এগোতেই চাইছে না। মন বলছে খুব খারাপ কিছু হতে চলেছে, কিন্তু এত কিছুর পর বাবা মায়ের উপর কিছু বলতেও পারবে না। তারা ভেতরে ঢুকতেই কাজল এগিয়ে এলো আর মিনহোকে সালাম দিল আর তাদেরকে ভেতরে আসতে বলল। এরপর তারা তিনজন ড্রয়িং রুমে এসে বসলো। কিন্তু মাথা নিচু করে নিজের পরনের স্কার্টের এক কোণা খামচে ধরে বসে আছে। জিওন নামজন হাসি মুখে বলল, আপনারা আমাদের বাড়িতে এসেছেন, এতে আমি অনেক খুশি হয়েছি। যদিও আমি নিশ্চিত যে আপনারা কোনো না কোনো কারণ বশতই এখানে এসেছেন। কিছুক্ষণের মধ্যে দুইজন সার্ভেন্ট এসে নাস্তা দিয়ে গেল। কাজল গিয়ে জিমিনের মা আর জিনকে ডেকে আনলো। জিন তো তাদেরকে দেখে তেলে বেগুনে জ্বলে উঠল আর বলল, আপনারা এখানে কোন মতলবে এসেছেন? আপনাদেরকে ঢুকতে দিয়েছে কে? তখনই কথাগুলো শুনে ডেইজি আর মিনহো বেশ অপমানিত বোধ করলো। তে জানতো যে এরকম কিছুই হবে, সেই জন্যই সে আসতে চাইছিল না। নামজন ভ্রু কুচকে জিনের দিকে তাকালো আর বলল, তুমি ওনাদের সাথে এভাবে কথা কেন বলছো? ভুলে যেও না ওনারা তোমার ভাইয়ের আত্মীয়, উনি তোমার ভাবির বোন হয়। জিন নিজের রাগ কন্ট্রোল করে বসে পড়ল। আর যাই হোক, সবার সামনে নিজের ভাইয়ের আত্মীয়দের ছোট করা ভালো দেখাবে না। রোজ নিজের রুমে বসে জেহবের সাথে ফোনে কথা বলছিল। রোজ এক পর্যায়ে জেহবকে জিজ্ঞেস করলো, আচ্ছা আপনি সত্যি জানেন না যে জাঙ্কুক ভাইয়া কোথায় আছে? জেহব শান্ত কণ্ঠে বলল, এক কথা প্রতিদিন জিজ্ঞেস করলে উত্তর চেঞ্জ হয়ে যাবে না লিসা। যেখানে তোমাদের সাথেই যোগাযোগ রাখেনি সেখানে আমার সাথে রাখবে, এটা ভাবাও যে অনুচিত। জেহবের কথায় রোজ কিছু বলতে যাবে তার আগে ড্রয়িং রুম থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ ভেসে আসে। রোজ তড়িঘড়ি করে ফোনটা হাতে নিয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসে। তাড়াহুড়ায় সে ফোন কাটতেও ভুলে গেছে। জিমিন আর সুগাও ড্রয়িং রুমে এসে জড়ো হয়। তারা বুঝতে পারছে না যে এখানে ঠিক কী হচ্ছে। তখনই জিন রেগে বলল, আপনাদের তো সাহস কম নয়, আমার ছেলেকে নিয়ে উল্টোপাল্টা কথা বলছেন, এক্ষুনি বেরিয়ে যান আমাদের বাড়ি থেকে। জিনের উচ্চস্বরে বলা কথাটার জবাবে ডেইজি শান্ত কণ্ঠে বলে, আপনারা কেন বুঝতে পারছেন না? আমার মেয়েটা আপনাদের ছেলের অনাগত সন্তানের মা হতে চলেছে। আপনারা দরকার হলে টেস্ট করে দেখুন। এসবের পরেও যদি আপনার ছেলে আমার মেয়েকে বিয়ে না করে, তাহলে আমার মেয়ের কী উপায় আছে বলুন আমাকে? কে বিয়ে করবে ওকে? কথাটা শুনে রোজ, জিমিন আর সুগা চমকে গেল। এতটুকু শুনেই তারা পুরো ব্যাপারটা বুঝে গেছে। রোজ তের দিকে তাকিয়ে দেখলো তে মাথা নিচু করে কেঁদেই যাচ্ছে। জিন চেঁচিয়ে বলে উঠল, এসব কিছু আপনাদের প্ল্যান? বড় লোকের ছেলে দেখে মেয়েকে আমার ছেলের গলায় ঝুলিয়ে দিতে চাইছেন আপনারা? মিনহো তখন রেখে বলল, একবার আমাদের মেয়ের জায়গায় নিজের মেয়েকে রেখে ভাবুন তো, আজকে তের জায়গায় আপনার মেয়ে থাকলে তাকে এত কিছু বলতে পারতেন? জিন তখন রেগে বলল, আমার মেয়ে এমন কিছু করলে আমি টুকরো টুকরো দিতে ভাসিয়ে দিতাম, এরকম অন্যের ছেলের গলায় ঝুলিয়ে দিতে চাইতাম না। চরিত্রহীন মেয়ে, এদের মুখ দেখাওয়া পাপ। আপনাদের লজ্জা করলো না এই মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে আসতে? আমাদের পুরো বাড়িটা একদম অপবিত্র হয়ে গেল। যেও ফোনের অপর পাশ থেকে এত কিছু শুনে কল কেটে দিল। জিনের কথা শুনে তার বমি পাচ্ছে। ছি, কি বিশ্রী ভাষা এই মহিলার। তে এত কিছু সহ্য করতে না পেরে বলে উঠল, আমাকে চরিত্রহীনা না বলে নিজের ছেলেকে বলুন। কোথায় আপনার সেই কুলাঙ্গার ছেলেটা? আমাকে চরিত্রহীনা বানিয়ে কোথায় লুকিয়ে আছে? কি ক্ষতি করেছিলাম আমি তার? কেন এরকমটা করলো আমার সাথে? তের কথা শুনে জিন আরও রেগে উঠল আর বলল, এই মেয়ে বের হ আমাদের বাড়ি থেকে, নইলে বাবা মা সহ ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। মিনহু উঠে দাঁড়িয়ে বলল, আমরাই চলে যাচ্ছি। এত কিছুর পর এমনিতেও আমাদের মেয়েকে এই আগুনে ফেলতে চায় না। মিনহো তার মেয়ে আর ডেইজিকে নিয়ে জিওন ভিলা থেকে বেরিয়ে গেল।
তের কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ। তার জন্য তার বাবা মাকে এভাবে অপমানিত হতে হবে, জানলে আগেই মরে যেত। পুরোটা রাস্তা কেউ কারোর সাথে কথা বলে না। বাড়িতে এসে মিনহো বলল, যা হবার হয়ে গেছে। আমি আগে থেকে জানতাম যে ওনারা এরকমটাই করবে। এখন আমাদের উচিত যত দ্রুত সম্ভব টেনশন করে এই সমস্ত ব্যাপার এখানেই শেষ করে দেওয়া। কোর্টের অর্ডার না পেলে কীভাবে করাবো মিনহো? এসব কোনো বড় ব্যাপার না, হলেও করানোর উপায় আছে, আমি ব্যবস্থা করে ফেলবো। তে চুপচাপ বসে আছে, কান্নাও করছে না, একদম নিশ্চুপ হয়ে আছে। মিনহো মেয়ের মাথায় হাত রেখে বলল, এসব ভুলে যাও মা, জীবনে চলার পথে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, এভাবে ভেঙে পড়লে চলবে না। তোমার তো লক্ষ্য ছিল বড় হয়ে উকিল হওয়ার, তুমি এসব বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দেবে। বাবা সব ব্যবস্থা করে ফেলবো। তে মনে মনে বলে ওঠে, আমার লক্ষ্য পরিবর্তন হয়ে গেছে বাবা। আমার জীবনের এখন একটাই লক্ষ্য, সেটা হলো তোমাদের অপমানের বদলা নেওয়া। তেকে চুপ থাকতে দেখে ডেইজি একটা শ্বাস ছেড়ে বলল, তে ঘুমাতে চল, আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি, সকাল হতেই সব ঠিক হয়ে যাবে। খাওয়া দাওয়া করে ডেইজি তেকে ঘুম পাড়িয়ে দিতে লাগলো। তে ঘাপটি মেরে শুয়ে আছে। অন্যদিকে ইন্ডিয়ার মুম্বাই সিটির রাস্তা ধরে হেঁটে চলেছে জাঙ্কুক। ইন্ডিয়াতে এখন রাত 10:30 বাজে। ইন্ডিয়াতে আসার পর থেকে প্রতিদিন রাতে সে হাঁটতে বের হয়। রাতের তাজা বাতাসে শ্বাস না নিলে তার ঘুম হয় না। জাঙ্কুক আরও কিছুক্ষণ হাঁটাহাঁটি করে হোটেলে ফিরে আসে। সে মুম্বাই সিটির বিলাসবহুল হোটেলগুলোর মধ্যে একটি হোটেলে উঠেছে। এখানের পরিবেশ তার জন্য পারফেক্ট, সেই জন্য সে এখানেই থাকবে বলে ঠিক করেছে। জাঙ্কুক নিজের ফ্লোরে এসে দেখলো তার ফোন বাজছে। জাঙ্কুক অতটা গুরুত্ব না দিয়ে শাওয়ার নিতে চলে গেল। শাওয়ার নিয়ে এসে সে একটা শান্তির ঘুম দেবে। জাঙ্কুক ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো তার ফোন এখনো ননস্টপ বেজেই চলছে। জাঙ্কুক হাতের তোয়ালেটা সোফার উপর ছুঁড়ে ফেলে দিয়ে ফোনটা হাতে নিল। দেখলো জেহোপ 50টারও বেশি কল দিয়েছে। ইন্ডিয়াতে আসার 2 দিন পর জাঙ্কুক জেহোপের নম্বরে কল দিয়ে বাড়ির সবার খোঁজখবর নিয়েছিল। আর জিনকে চিঠিটাও জাঙ্কুক জেহোপের মাধ্যমে পাঠিয়েছিল। জাঙ্কুক তখন রেগে বলল, জেহোপকে আমার নম্বর দেওয়াটাই ভুল হয়েছে দেখছি। জাঙ্কুকের ভাবনার মাঝে আবারও জেহোপের কল আসে। জাঙ্কুক একটা শ্বাস ফেলে কলটা রিসিভ করে কানের কাছে ধরে। আর জেহোপ তখন বলে, কি রে, তুই কোন অসাধ্য সাধন করতে গিয়েছিলি বলবি আমাকে? কোনো দিনও কাজের সময় পাওয়া যায় না তোকে। জাঙ্কুক মেজাজ খারাপ করে বলে, তোর ফাও কথা শোনার জন্য নম্বর দেয়নি বুঝলি। আরে ভাই আগে শোন, এদিকে অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে। দেখ, তুই যদি উল্টাপাল্টা কিছু বলিস তাহলে কিন্তু আমি নম্বর চেঞ্জ করে ফেলবো। এমনিতেও বাড়ির কোনো খবর জানতে আমি এখন ইন্টারেস্টেড নই। ইন্টারেস্টেড হবি বা কেন? একটা মেয়ের লাইফ নষ্ট করে দিয়ে নিজে হেভেনে গিয়ে বসে আছিস, সে মনিউ জেকে। জেহোপের কথা শুনে জাঙ্কুক গম্ভীর কণ্ঠে বলল, তুই কোনোভাবে তের কথা বললি নাকি? হ্যাঁ, ওর কথাই বলছি রে। জেকে কংগ্রাচুলেশনস, তুই বিয়ের আগে বাপ হতে চলেছিস। কথাটা বলেই জাঙ্কুক বসা থেকে দাঁড়িয়ে গেল আর বলল, হোয়াট? কী সব বলছিস তুই? নেশা টেশা করেছিস নাকি? আরে চান্দু, এখন আর ভালো সেজে লাভ নেই, তোর ফ্যামিলির সবাই ও বিষয়টা জেনে গেছে। কথাটা শুনে জাঙ্কুকের গলা শুকিয়ে আসছে। সে একটা ঢোক গিলে বলে উঠল, তুই প্রেগনেন্ট? ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ড। আচ্ছা, তুই এক রাউন্ডে কিভাবে এরকম সেঞ্চুরি করে ফেললি বল না দোস্ত, টিপস দিবি একটু? জাঙ্কুক কী বলবে ভেবে পেল না। তার এখন ইচ্ছা করছে দেয়ালের সাথে মাথা ঠুকতে। যে হোক, পুরো বিষয়টা খুলে বল আমাকে। এরপর জেহোপ জাঙ্কুককে সমস্ত ঘটনা খুলে বলল। তে তার মা বাবাকে নিয়ে জাঙ্কুকদের বাড়িতে যাওয়ার পর কী কী হয়েছিল সব বিস্তারিতভাবে বলল। শুধুমাত্র সে কীভাবে জেনেছে সেটুকু বলল না, কারণ জাঙ্কুক যদি একবার জানতে পারে যে সে রোজের সাথে প্রতিদিনই কথা বলে তাহলে তাকে মেরেই ফেলবে। বাংলাদেশ টাইম রাত 12টার দিকে তে পাশে তাকিয়ে দেখলো তার মা ঘুমিয়ে গেছে। তে নিঃশব্দে উঠে দাঁড়ালো। তারপর অন্ধকারের মাঝেই ব্যাগ হাতড়ে একটা কাগজের টুকরো বের করলো। তে মায়ের ফোনটা হাতে নিয়ে ড্রয়িং রুমে এসে বসলো। ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ফোনের নম্বরটা তুলে ডায়াল করলো, কিন্তু ফোন বন্ধ বলছে। তে আরও বেশ অনেকবার চেষ্টা করলো, তবু বারবার একই কথা ভেসে আসছে। তে তখন রেগে বলল, একটা ভুল নম্বর দিয়েছে এই শয়তান জাঙ্কুক আমাকে। খুব তো বলেছিল আমার প্রয়োজনে আমার পাশে থাকবে। মিথ্যাবাদী মেরুদণ্ডহীন একটা লোক। তে আর কিছুই বলতে পারলো না। জিনের মতো তারও কতগুলো বিশ্রী ভাষা ইউজ করতে ইচ্ছে করছে, কিন্তু পারছে না। রেগে বলল, শয়তান জাঙ্কুক। অবশ্য এই লোকের থেকে এসবই আশা করাটাই যায়। এই লোকের কাছ থেকে ভালো কিছু আশা করাটাই না ভুল হয়েছে আমার। তে সোফার সাথে মাথা ঠেকিয়ে মেঝেতে বসে পড়ল। অজান্তেই তার হাত পেটের উপর চলে গেল। তে পেটের উপর হাত দেওয়া মাত্রই থমকে গেল। চোখের কার্নিশ বেয়ে এক ফোঁটা জল তার গাল বেয়ে গড়িয়ে পড়ল।
তে বাধা দিল না। তার ভীষণ কান্না পাচ্ছে, তবে তার সাথে যা হয়েছে সেসবের জন্য নয়। এতদিন সেসব চিন্তা করে অনেক কান্না করেছে, কিন্তু আজকে কান্না করছে তাকে আঁকড়ে থাকা নিষ্পাপ প্রাণটার জন্য। ডক্টর যখন বলেছিল যে সে মা হতে চলেছে, তখনই তার মাঝে অদ্ভুত একটা অনুভূতির জন্ম হয়েছিল, কিন্তু প্রচণ্ড ভয়ের নিচে সেই অনুভূতিটা চাপা পড়ে গিয়েছিল। কিন্তু সেই অনুভূতিটা আবারও তাকে ঘিরে ধরেছে। তে তখন বলতে লাগলো, আমি আমি মা হতে চলেছি। যেখানে আমি নিজেই মাকে ছাড়া থাকতে পারি না, সেখানে আমিও একটা বাবুর মা হতে চলেছি। তে কান্নার মাঝে হেসে উঠল। তার ভাবতেই কান্না পাচ্ছে। আজকেই তার বেবির সাথে তার প্রথম আর শেষ রাত। এর আগে সে জানতো না, আর জানা মাত্রই তাকে বলতে হলো সে বেবি ফেলে দিতে চায়। আমাকে ক্ষমা করে দিস বাবু, আমি হয়তো তোকে বাঁচাতে পারবো না, তুই আমাকে একবার মা বলে ডাকবি বাবু। তে কাঁদছে আর বলছে, আমার এত কষ্ট কেন হচ্ছে? হে আল্লাহ, তুমি আমার মাঝে এই অদ্ভুত অনুভূতিগুলো কেন দিলে, কেন দিলে? আমি কি করব এখন, যেখানে আমার মা এত কিছুর পরেও আমাকে আমাকে মেরে ফেলতে পারলো না, সেখানে আমি কিভাবে আমার নিষ্পাপ বাবুটাকে ফেলবো? একজনের পরও যখন আমার মাঝে থাকবে না, আমি তখন কিভাবে থাকবো? আমি পারবো তো নিজেকে ক্ষমা করতে? তে পুরোটা রাত ঘুমাতে পারলো না। অজানা কষ্টে তার ছোট্ট হৃদয়টা ফেটে যাচ্ছে। নিঃশ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে। ভোর 4টা নাগাদ তের চোখ লেগে আসে। তখন সে স্বপ্নে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। সে চারিদিকে ছুটাছুটি করে বাচ্চাটাকে খোঁজার চেষ্টা করছে, কিন্তু খুঁজে পাচ্ছে না। এরই মাঝে ফজরের আজান দেয়। তের ঘুম ঘুম ভাবটাও কেটে যায়। ডেজি উঠে দেখে তে তার পাশে নেই। ডেজি দ্রুত পায়ে বিছানা থেকে নেমে দাঁড়ায়। তখনই তে অজু করে রুমে ঢুকে ডেজিকে কিছু না বলেই মাদুর বিছিয়ে নামাজ পড়তে শুরু করে। ডেজি কিছুটা অবাক হলো। প্রতিদিন নামাজ পড়ার জন্য তেকে উঠাতে তাকে এক প্রকার যুদ্ধ করতে হয়, কিন্তু আজকে তে নিজে থেকেই উঠে গেছে। 10টার দিকে মিনহো আর ডেইজি তেকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। তের ভীষণ ভয় করছে, সেই সাথে কলিজা ছিঁড়ে যাচ্ছে। মাতৃত্ব কাকে বলে সে বেশ উপলব্ধি করতে পারছে। ডেইজিও মেয়ের পরিস্থিতি বুঝতে পারছে। তারা হসপিটালের ভেতর বসে আছে। মিনহো তার এক পরিচিত বন্ধুকে নিয়ে সব কিছু ম্যানেজ করেছে। অবশ্য তের কথা সে কাউকে বলেনি, বলেছে ডেইজির কথা। তখনই ডেইজি থেকে বলল, তুই কেন এত ঘাবড়ে যাচ্ছিস মা? মা, আমার বাবু, ওটা এখন একটা ডলা মাত্র, এত চিন্তা করিস না। তে নিজে ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করছে। তার মা পুরোপুরিভাবে তার ফিলিংসগুলো বুঝতে পারছে না। তে মনে মনে বলল, কত মেয়ে তো বয়ফ্রেন্ডের সাথে করে হ্যাঁ করে ফেলে, তাদের কি মন একটু কষ্ট লাগে না? তাদের কি এরকম ফিলিংস আসে না? আল্লাহ সব ফিলিংস আমার মধ্যেই কেন দিল? আল্লাহ, আমার মনে হচ্ছে বাবুটাকে ছাড়া আমিও বাঁচতে পারবো না। আমি কি করব এখন? তের চেহারা দেখে ডেজির খুব মায়া হলো আর বলল, কেন এত ভাবছিস? তুই ভুলে যা না ওর কথা। তের চেহারা লাল বর্ণ ধারণ করেছে আর বলল, মা, তুমিও কি আমার কথা ভুলে যেতে পারবে? আমি মরে গেলে থাকতে পারবে? তের কথা শুনে ডেজি থমকে গেলেন আর বলেন, আমিও পারবো না মা, আমি করতে চাই না। দরকার হলে আমি আমি ওই বিয়ে করে নিব। আমি আমার বাবু করতে পারবো না, ওর বেঁচে থাকার অধিকার আছে মা। ডেজি তের কথায় ভীষণ রেগে গেল আর বলল, চুপচাপ এখানে বসে থাক। ওই জিওন বংশের এই সন্তানকে জন্ম দেওয়ার কোনো প্রশ্নে ওঠে না। তাদের রক্ত ওদের মতোই হবে। কথাটা শুনে তের গলা শুকিয়ে এলো। এখানে থাকলে আজকে নিশ্চিত, কিন্তু না, সে পারবে না, তাকে পালাতে হবে এখান থেকে। তে তখন বলল, আচ্ছা মা, আমার ভীষণ তেষ্টা পেয়েছে, তুমি একটু পানি এনে দেবে? ডেজি পানি আনতে চলে গেলে তে নিজের জীবনে সবচেয়ে বড় সিদ্ধান্তটাই নিয়ে নেয়। তে ভাবে, আমি বাঁচলে আমার বাবুও বাঁচবে, আর নইলে দুজনেই মারা যাবো। এমনিতেও এই জালিম দুনিয়ায় আমার বেঁচে থাকার কোনো শখ নেই। তে দৌড়ে হসপিটাল থেকে বেরিয়ে যায়। ডেজি এসে তেকে না দেখতে পেয়ে মিনহুকে ডাক দেয়। তারা মিলে পুরো হসপিটাল খোঁজাখুঁজি করেও তেকে পায় না। তখনই ডেজি রেগে বলে, আমার মেয়েটা ওই জীবন বংশের পাপকে বাঁচিয়ে রাখতে পালিয়ে গেল। বলেই ডেজি কান্নায় ভেঙে পড়ে। মিনহু তাকে সান্ত্বনা দিয়ে বলে, বাড়িতে চলো, ও হয়তো বাড়িতে চলে গেছে, আর ওকে বুঝিয়ে শুনে পরেও এটা করানো যাবে। বাচ্চা মেয়ে বোঝালে নিশ্চয়ই বুঝবে। ডেজি আর মিনহু বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তে কোথায় যাচ্ছে নিজেও জানে না। তার শরীর ভীষণ দুর্বল। সকাল থেকে সে কিচ্ছু খায়নি। তের কাছে টাকা পয়সাও নেই যে সে আবার জীবন ভিলাতে আসবে।
তে ভেবেই নিয়েছে সে ওই বাড়িতে যেভাবেই হোক ঢুকবে আর তার বাবা মায়ের অপমানের বদলা নেবে। এভাবে সে নিজের বাচ্চাকে বাঁচাতে পারবে। অন্যদিকে জিহপের থেকে সমস্ত ঘটনা শোনার পর জাঙ্কুক পারছিল না উড়ে দেশে ফিরে আসতে। বেচারা পুরোটা রাত প্লেনের টিকিট বুক করার পেছনেই কাটিয়েছে। অবশেষে সকাল 10টার দিকে সে একটা ইমার্জেন্সি ফ্লাইটের টিকিট পেতে সক্ষম হয়। ফ্লাইটে উঠে সে একটা স্বস্তির নিঃশ্বাস ফেল। তার ভুলের জন্য মেয়েটার জীবন তছনছ হওয়ার দ্বার প্রান্তে সে নিজের জীবন দিয়ে হলেও মেয়েটার জীবন রক্ষা করতে চায়। জাঙ্কুক এই কদিন মুম্বাই সিটিতেই ছিল। সেখানে সে একটা হসপিটালে চাকরিও নিয়েছিল। জাঙ্কুক ভেবেই নিয়েছিল তে আর এই জনমে তাকে ফোন দিবে না, কিন্তু ভাগ্য বড়ই অদ্ভুত। 4 ঘন্টা ফ্লাইট জার্নির পর জাঙ্কুক দেশের মাটিতে পা রাখে। জিহোপ জাঙ্কুকে রিসিভ করতে এসেছে। জাঙ্কুক দেশে এসেই আগে নিজের সিম কার্ড চেঞ্জ করে নিল। জিহোপের উদ্দেশ্যে বলল, তোকে বলেছিলাম টের বাসায় যেতে, সেটা না করে তুই আমাকে নিয়ে এসেছিস কেন? জিহোপ সানগ্লাসটা খুলে বলল, তোর মাথা খারাপ হয়েছে? আন্টি গত রাতে তাদের সাথে যেই ব্যবহার করেছে, এরপর আমি সেখানে গেলে তারা সেই রাগ আমার উপর ঝাড়তো। কেমন বন্ধু হলি তুই? বন্ধুর জন্য এতটুকু করতে পারলি না? সালা ইয়োনো তো বিয়ের আগে আমাকে বাপ বানিয়ে ছেড়ে দিল। একবার পাই ওকে এমন খাতি যত্ন করবো যে নিজে কোনোদিনও বাপ হতে পারবে না। এই জাঙ্কুক, তুই কি তেদের বাড়িতে যাওয়ার চিন্তা ভাবনা করছিস নাকি? জাঙ্কুক ভ্রু কুঁচকে জিহোপের দিকে তাকায় আর বলে, আমি তো সেখানে যাওয়ার জন্যই এত কাঠখড় পুড়িয়ে এসেছি। নইলে তুই আমাকে রাত 11টা বাজে জানিয়েছিলি তখন কোনো ফ্লাইটের টিকিট পাওয়া যায় নাকি? তুই জানিস আমাকে কতটা কষ্ট করতে হয়েছে। আমাকে বলছিস কেন? তোকে আমি 9:30 থেকে কল দিয়েছিলাম, তুই তো কল ধরিসনি। আমার দোষ কিসের? জাঙ্কুক আর জিহোপ তাদের গাড়িতে গিয়ে বসলো। জিহোপ ড্রাইভিং সিটে বসলো আর বলল, তুই তেদের বাড়ি চিনিস? না রে, মুন বা জেনের থেকে জেনে নেব বলে জাঙ্কুক মুনের নম্বরে কল দিল, কিন্তু মুন ফোন ধরল না। তারপর জাঙ্কুক জেনিকে কল দিল। জেনি কল রিসিভ করেই বলল, কী খবর ভাইয়া, আমাদের কথা মনে আছে তো? জাঙ্কুক তখন বলল, মনে না থাকলে কি আর ফোন দিতাম। আচ্ছা শোনো, তোমাকে যেই জন্য কল দিয়েছি, তোমার খালাতো বোন তে, ও তো শহরে থাকে তাই না? জেনি অবাক হয়ে বলল, কিন্তু তুমি হঠাৎ ওর কথা জিজ্ঞেস করছো কেন? এত প্রশ্ন করিস না তো জেনি। ওদের বাড়ির এক্স্যাক্ট অ্যাড্রেসটা লাগবে আমার, তুই এক্ষুনি SMS করে আমার নম্বরে পাঠিয়ে দে, কুইক। জেনি আরও কিছু বলতে যাবে, কিন্তু জাঙ্কুক তাকে কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দিল। জেনি কিছুক্ষণ ভাবনা চিন্তা করে তেদের বাড়ির অ্যাড্রেস জাঙ্কুকের নম্বরে SMS করে পাঠিয়ে দিল। অ্যাড্রেস পেয়ে জাঙ্কুক তাড়াতাড়ি করে গাড়ি স্টার্ট দিল।